কলকাতা থেকে বাড়ি ফিরে দেখি বাড়িটা সত্যি একদম লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। তার কারণ জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমরা যারা যারা হাউসওয়াইফ আছি তাদেরকে একটাই কথা বলবো, এই বাড়ি ছেড়ে অন্তত একটা সপ্তাহ দরকার নেই, অন্তত 1-2 দিনের জন্য বাড়ি থেকে বের হও, বাড়িতে বর বাচ্চা রেখে, তাহলে বুঝতে পারবে বাড়িটার কি অবস্থা হয়। মানে বলে না, সত্যি বাড়ির বউগুলো সত্যিই লক্ষ্মী হয়, আর এই কথাটা একদমই আমাদের উপরই খাটে। আজকে আমরা বাড়িতে আমি বাড়িতে নেই বলে আমার বাড়িটার যে অবস্থা, সেখানে তুমি যতই কাজের লোক থাকুক বা কিছু থাকুক না কেন, এসে দেখবে সব অবস্থা খারাপ হয়ে আছে। অবশ্য বাড়িতে পুরুষ মানুষ বাচ্চা কাচ্চা থাকলে একটু পরিষ্কার বেশি করতে হয়, তো তারপরেও আমরা যেভাবে একটা বাড়িকে আগলে রাখি সেভাবে কিন্তু কেউ পারবে না, তাই না? যার যার সংসার সে কিন্তু বুঝবে যে কীভাবে তার সংসারটাকে সুন্দর করে গোছাতে হবে। আমি বাড়িতে এসে দেখি বাড়ি ঘরের যে অবস্থা, আমার দেখে মাথা খারাপ যে না, এগুলোকে তো এখন আমাকে পরিষ্কার করতে হবে। ঘুম থেকে উঠে আজকে ঘর দুয়ার ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর আজকে পুজোও দিতে হবে, তো তাই ভাবলাম চলো সকালের যে বাসি কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। আর আজকে এক দিদি আসবে না কাজের, তো কাজবাজের চাপও অনেক, আজকে মিস্ত্রি আসবে বাড়িতে, সত্যি অনেকটা কাজের চাপ রয়েছে, তো তার জন্য ভাবলাম সকাল সকাল এইসব কাজে আমি লেগে পড়ি। তো দেখো বাসি বারান্দা মোছার থেকে শুরু করছি। আর শরীরটাও খুব একটা যে ভালো তা না, ট্রেনের জার্নি বোঝো না, একদম এক নাগাড়ে 2 দিন জার্নি, মাঝখানে একটা দিন একটুখানি রেস্ট, তো জার্নি হলে দেখবে শরীরটা কেমন একটা ঝাঁকুনি দেয়, মনে হচ্ছে আমি এখনও ট্রেনে চড়ছি। এইদিকে রিওর কিছু কাপড় দেখো, রিওর বাবার যত জামা কাপড় আছে সব দিয়ে দিয়েছে, এই গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ সব দিয়েছে। ও নাকি হিসু করে, ও নাকি ঘুমাবে, এই যে এগুলো সব ধুয়ে দিয়েছে, এগুলো পুরোটা হিসু। তো এগুলো ভাবলাম এখানে না মেলে পিছনের দিকে মেলে দিই, কারণ পেছনে রোদ আছে, আর বাড়িতে তো আর শুকায় না, রোদ নেই একদমই, যেহেতু শীত পড়েই গেছে আমাদের গ্রামে। কলকাতায় যে গিয়ে আসলাম ওখানে কিন্তু সেরকম একটা ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের এখানটাতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল, আর রোদটাও খুব কম ওঠে। তো পেছনের দিকে চলে আসলাম, এখন ওই যে ঘাসে যে হাঁটছি না, কুয়াশা আর কি। বাড়িতে এসেই দেখি পুরো বাথরুমের কাজ চলছে, মিস্ত্রি দাদারা আছে, তো সেক্ষেত্রে কাজের চাপ কিন্তু অনেকটা, রান্নাবান্না যেহেতু করে দিতে হবে। কি অবস্থা ধানগুলোর। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবার ধান ক্ষেত কি অবস্থা আমাদের এই বর্ষাতে আর কি, বৃষ্টি যে পড়লো কিছুদিন আগে, বৃষ্টিতে সবার ধান একদম শুয়ে গেছে, একদম কি অবস্থা আসো তোমাদের দেখাচ্ছি। আমাদের তো তাও কম হয়েছে, মানুষের জানো পুরো বিঘা বিঘা ধান খারাপ হয়েছে। এই যে দেখো অবস্থা, পুরো এত টাকা মানুষের লস হয়েছে না, কি বলবো তোমাদেরকে, পুরো ধান শেষ। আরও যদি আমাদের বাড়ির পাশে জমিগুলো দেখাতে পারতাম, আমাদের বাড়ির পাশে জমিগুলো একদম বিঘা বিঘা নষ্ট হয়েছে, এবার ধানের দামও প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেহেতু এত ধান নষ্ট হয়েছে। আর চাষিদের পুরো মাথায় হাত, ভাবো 3-4 মাস ধরে যেই ধানের যত্ন করে ধানটাকে বড় করে, সেই ধান যদি এইভাবে শেষ হয়ে যায়, তারা খাবেই বা কি, তারা কীভাবে চলবে? খুবই খারাপ অবস্থায় যে এরকমভাবে শুয়ে দিয়ে গেছে একদম, আর শুয়ে দিয়ে গেলে কিন্তু ধানগুলো হয় না। আর সব থেকে খারাপ লাগছে যারা কেটে রেখেছে ধান, যে কেটে রেখেছে ঘরে নিয়ে যাবে, যখন বৃষ্টি হলো পুরো তো ক্ষেত ভাসিয়ে নিয়ে গেছে, তো তাদের কি অবস্থা ভাবো। আর এত এত টাকা ইনভেস্ট করে, ধরো এই যে ধানটা যে রোপণ করেছে, ঘরের টাকা জমানো টাকা ইনভেস্ট করে তারা এই যে ধান চাষ করে, যাতে করে একটা ফসল হয়, আর সেটা থেকে তারা খেতেও পারে সারা বছর, আর বিক্রিও করতে পারে। সমস্ত টাকা ইনভেস্ট করে আজ এই অবস্থা চাষিদের, কত যে খারাপ লাগছে দেখে, কি বলবো। আর এবারে ঝাড় দেব উঠোন, না জানি কতদিন থেকে উঠোনে বোধহয় ঝাড়ু পড়ে না, অবশ্যই ঝাড় দেওয়া হয়, কিন্তু আমার মনের মতো। আর রিওর কাণ্ড দেখো, এমনিতেই লাগে ভীষণ পরিমাণে ভয়, কামড়ে ঠামড়ে দেয়। তোমরা অনেকে বলেছো যে এই সময়টা ওর এরকম একটা সময় যে ও কিন্তু একটু কামড়াতে চাইবে, যেমন বাচ্চারা দাঁত উঠলে পরে দাঁত শুশুর শুশুর করে, ঠিক সেরকম। তো এই যে বারান্দা টারান্দা মুছে নিয়েছি, কর্নারটা দেখেই বুঝতে পারছো যে শুধু নোংরা ফেলানো হয়েছে এই চিপাটার মধ্যে। আমি যেই চিপাটা সবসময় পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি, গাছের নিচের পাতাগুলো গাছের পড়ে একদম নিচটাও খুব বাজে অবস্থা হয়ে আছে। তো এটা হবেই, বাড়ির বউ বাড়িতে না থাকলে যে বাড়িঘরের অবস্থা হয়, এটা আমাদের মতো বাড়ির বউরা ছাড়া আর কেউই বুঝতে পারবে না। একটা ব্যাপার তোমাদের সাথে আমার ভীষণ শেয়ার করতে ইচ্ছে করছে। একটা সময় ছিল সংসার চালানোর মতো হাতে 500 টাকাও ছিল না, আর নতুন নতুন যখন ইউটিউব পেমেন্ট পাওয়ার পর যখন হাতে 2-1 পয়সা হলো, তখন দেখবে খুব ইচ্ছে করে এটা খরচ করি সেটা খরচ করি, মনে যা স্বপ্ন আছে পূরণ করি। জমানোর কথা কিন্তু আমাদের মাথাতেও আসেনি তখন, আজ থেকে 5 বছর আগের কথা বলছি। তখন তো আমাদের ইউটিউব ইনকামটা শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। তো নতুন যখন আমাদের যখন ইনকামটা শুরু হয়েছে সেই তখনকার কথা বলছি,
ওই যে বললাম 500 টাকা যখন হাতে থাকে না, তারপরে হঠাৎ করে একটা হাতে ইনকাম মোটামুটি এই ধরো 15-20 হাজার মাসে ইনকাম ছিল একটা সময়, 5 বছর আগের কথা বলছি। তখন দেখবে বললামই কত কত স্বপ্ন পূরণ করতে ইচ্ছে করে, যেটা হয়নি, যেটা লাইফে পায়নি সেটা করতে ইচ্ছে করে, যা খুশি তা খেতে ইচ্ছে করে, যা খুশি তা কিনতে ইচ্ছে করে, মনে হয় ঘর বাড়ি মানে কোনো মানে কি বলবো, তখন একটা যে সিচুয়েশন হয়, আশা করি আমার এই সিচুয়েশনটা অনেকেই বুঝতে পারছো। কিন্তু এখন দেখো, এখন কিচ্ছু মনে হয় না, এখন মনে হয় শুধু ভবিষ্যতের কথা ভাবি, একটু ম্যাচুয়ার হয়েছি, মনে হয় এটা করে রাখি যেটা ভবিষ্যতে আমাদের কাজে দেবে, বাচ্চাদের জন্য এটা করি সেটা করি, এখন কিন্তু সেটা মনে হয়। এখন হাতে টাকা পয়সা থাকলেও মনে হয় না যে খরচা করি। আমার মনে আছে আমি আমার আত্মীয়র বাড়ি গেছিলাম হাতে 100 টাকা নিয়ে, এবার 100 টাকা দিয়ে আমি মিষ্টি নেব না আমি গাড়ির ভাড়া দেব, আমি সেটাই ভাবছিলাম। হাতে 100 টাকা ছিল, তো আমি ভাবি যে ওই সময়টা কি ছিল, কীরকম দিন কাটিয়েছি একটা সময়। মিষ্টি নিলে গাড়ির ভাড়া হয় না, গাড়ির ভাড়া দিলে আবার মিষ্টি নেওয়া হয় না, দেবোটা কি? তার মধ্যে ছিলাম তখন নতুন বউ না, মানে হ্যাঁ মানে নতুন জামাই নিয়ে যাচ্ছিলাম, এরকম আমার এক বাপের বাড়ির আত্মীয়র বাড়িতে গেছিলাম, নতুন জামাই নিয়ে যাচ্ছি, হাতে টাকা না থাকলে কি যা অবস্থা হয় আর কি, মানে কি বলবো আর তোমাদের, বুঝতেই পারছো। তারপরে কত কিছু যে খেতে ইচ্ছে করতো, দোকানে দেখলে এটা খেতে ইচ্ছে করতো, সেটা খেতে ইচ্ছে করতো, আমার ছেলেরও মানে আয়ুষেরও, ওরও এটা খেতে ইচ্ছে করতো, সেটা খেতে ইচ্ছে করতো, এটা কিনতে ইচ্ছে করতো, একটা ড্রেস কিনতে ইচ্ছে করতো, মনের মতো ড্রেস হতো না, একটা কুর্তি দিয়ে প্রায় 2-2.5 বছর 3 বছর চালিয়ে দিতাম। তো এরকম কিন্তু দিনও কাটিয়েছি। যাকে বাড়িঘরগুলো দেখতে পারলে কীভাবে পরিষ্কার করলাম, কীভাবে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিলাম। চলো এইবারে দেখো, এই যে ঝাড়ু হাতে নিয়ে যাচ্ছি বাড়িতে, এবার বাড়িতে গিয়ে যে বাথরুমগুলো পরিষ্কার করি, পুরো শ্যাওলা পড়ে গেছে, মানে এত বাজে অবস্থা। তো চলো পরিষ্কার করতে করতে যেই কথাটা বলতে যাচ্ছি সেটা বলি। তারপর হঠাৎ করে যখন ধরো এত অভাবের মধ্য দিয়ে হঠাৎ করে যখন একটা ইনকাম শুরু হলো, তারপর তখন কি মনে হয়েছে বলো তো, এটা করি সেটা করি, এটা না করলে ভালো লাগছে না, এটাই মন চাইতো। কিন্তু তারপরে দেখো, এখনের কথা বলছি, এখন আর সেটা করে না, এখন কিন্তু অনেকটা ম্যাচিওর হয়েছে। এই কথাটা কেন বললাম বলো তো, এই যে যখন ঘর বাড়ি করার পর তখন মন চাইতো, তখন তো নতুন নতুন টাকা ঢুকেছিল, পাকা ঘরটা যখন করি তখন হুজুগের বসে অনেক কিছু কিনে ফেলেছি, করে ফেলেছি। এখন কি মনে হয়, এই যে বাথরুমটা, এটা আমার আরও আগে হয়ে যেত, তখন যদি সেইভাবে পয়সাটা খরচা না করতাম, এটা কিনে সেটা কিনে। এখন কিন্তু সেটা মনে হচ্ছে, এখন যেমন সেরকম কোনো ইচ্ছেই করে না যে এটা কিনবো সেটা কিনবো, মানে উল্টোপাল্টা টাকা খরচ করার কথা মাথাতেই আসে না। তো এটা কিন্তু সবার মধ্যে হয়। এখন আমরাও যারা করে আর কি, নতুন নতুন উল্টোপাল্টা খরচা করে, আমরাও ভাবি যে এইটা বয়সটাই এরকম, আস্তে আস্তে সব ম্যাচিওর হয়ে যাবে। আমাদের বাড়িতে যে বাথরুমটা হচ্ছে, এটার ছাদটা বিশাল বড়, একটা ঘর করা যাবে এরকম। তো ফাইনালি আমরা একটা ডিসিশন নিলাম। আর তোমাদের কথায় ডিসিশনটা, অনেকে বলেছো এত বড় ছাদ তো, উপরে কিন্তু তোমরা একটা চাইলে ঘর করতে পারবে। তো আমরা এই কথাটা ভাবলাম যে হ্যাঁ চলো, বাথরুমের উপরে একটা ঘর করা যেতেই পারে। আর আমার যে টিনের ঘরটা আছে সেটা তো ভাঙা যাবে না, আর সেটা ভাঙবও না। আর আমার ঘরটা হচ্ছে খুঁটির, তোমরা যারা জানো তারা জানো, পিলার দিয়ে কিন্তু তোলা হয়নি, এটা কিন্তু খুঁটির ঘর। তো তাই এটা ভাঙাও যাবে না, আর এটা ভাঙবও না, ভাঙার কথা ভাবিও না। আর ভেঙে যে ছাদ ঢালাই দেবো না, এটা কথা ভাবি না। কিন্তু এই যে দেখো বাথরুমটা দেখতে পাচ্ছ কতটা বড়, আর এটা একটা ঘরের আকার নিয়েছে আর কি। তো আমরা চাচ্ছি এই ছাদের উপর যদি একটা আমরা ঘর করি কেমন হয় বলো তো, মানে সেটা আমাদের একটা যে কোনো কাজে আমরা লাগাবো। এখন আর বলছি না, আমরা জানি কি কাজে লাগাবো, বাট এখন বলছি না, কারণ না হলে কিছু বলাটা আমার মনে হয় না উচিত। আর মানে এটা ভাবছি আর কি। দেখো ছাদের যে শাটারিংটা হচ্ছে, তো এইভাবেই করে আর কি ছাদের শাটারিং। আমি তো দেখি না এই কাজগুলো, না কলকাতায় যখন ছিলাম তখনই হয়েছে। তো আয়েশার বাবা একটু ভিডিও করে রেখেছিল, তাই আমাকে বললো এগুলো ভিডিওতে শেয়ার করতে পারো, সবাই ভালোবাসে আর কি এই কাজগুলো দেখতে। তো আমি তাই শেয়ার করলাম। তো এই যে ছাদটা দেখতে পাচ্ছ, দেখো কতটা লম্বা চওড়া, আর ওই পাশটা যে ফাঁকা দেখতে পাচ্ছ, ও বলছে ওটাকেও ছাদ দিয়ে কভার করবে, মানে ওখানে দুটো খুঁটি দিলেই, মানে দুটো পিলার তুললেই ওখানটা কভার হয়ে যাবে। কেমন একটা বেখাবা হয়ে আছে ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা ওই যে পাকা বাথরুমের, ওদের বাথরুমের ট্যাঙ্কি আছে, তো যার জন্য ওখানে কোনো ঘর করা যাবে না, তার জন্য ওয়ালটা দিয়ে আমরা ওই জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এবারও বলছে এই জায়গাটা ছাদ দেবো, তো তার জন্য দুটো পিলার তুলতে হবে। তো এবারে বলো তাহলে কেমন হয় যে এই জায়গাটা যদি ছাদ দেওয়া হয়, ঘর করা হয়। দেখো কেমন এবড়ো খেবড়ো হয়ে আছে জায়গাটা। তো গ্রামের বাড়িতে আমাদেরও একটা ছাদের ঘর হচ্ছে, মানে ছাদের বাড়ি বলবো না, ঘর বলবো, ছাদের ঘর হচ্ছে, বুঝে নাও তোমরা। তো এটা কিন্তু কোনো ইচ্ছে নয়, আমরা শুধু ছাদটাকে কাজে লাগাবো, যে বেকার কেন ছাদটা পড়ে থাকে, নিচে তো আমাদের সেরকম কোনো জায়গা নেই বেশি, মানে আমাদের উঠোনটা কিন্তু ছোট, তোমরা যে দেখো যে উঠোনটা অনেকটা বড়, উঠোনটা কিন্তু বেশি একটা বড় নয়, উঠোনটা মোটামুটি। তো একটা যদি ঘর হয়ে যায়, এত এত অনুষ্ঠান থাকে, এই থাকে, আর এই ঘরটাকে আমরা একটা কাজে লাগাবো, সেটা আমি এখন বলছি না, যেটা কিনা আমাদের ভিডিওর জন্য খুবই মানে জরুরি।
তো এই যে দেখো এই ডিজাইনটা এখন নতুন করা হলো, যে এই জায়গাটা একটু বাড়তি করে এই জায়গাটা কিছু একটা করার প্ল্যান আছে। উপরে তো ঘর হবেই, সামনে কিছু আমরা ডিজাইন করব আর কি। তো যার জন্য এই জায়গাটা একটু বাড়তি করে এই যে ছাদটা ঢালাই দেওয়া হবে। দেখো ছাদ ঢালাই হয়ে গেলে কিন্তু এসব আর করতে পারবো না, তাই যা ভাবনা আগেই। তো এই এখন করব স্নান করে ঠাকুর পুজোটা আগে দিব। বাবারে ভীষণ পরিমাণে রোদ উঠে গেছে, এই রোদটাই প্রয়োজন। আর হাতের নখ বড় বড় ছিল, তোমরা অনেকে বলছো কাটতে, নাপ ভেঙে গেছে, তার রক্ত বার হয়েছে যার জন্য। তো এটাকে প্রচণ্ড ব্যথা হচ্ছে নখটা। তো দেখো ছাদের যে এক্সট্রা করে আবার বাড়ানো হচ্ছে, সেখানে কিন্তু আবারও কিছু ডিজাইন করা হবে। তো তোমাদেরকে এখন আমি কিছু শেয়ার করছি না, তবে হ্যাঁ এটুকু জেনে রাখো যে নর্মাল ছাদ হয় আমাদের মধ্যবিত্ত পরিবার মানুষের যে ছাদ করার স্বপ্ন, সেটা আমরা বাথরুম করে স্বপ্নটা পূরণ করবো। তো তোমরা দেখতে পাচ্ছ ছাদটা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। দিদি দরজাটা বন্ধ করলো না? ও তো কি বলে, ছাদের ইয়েটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ ছাদ থেকে একদম এই ঘর অবধি একটা ডিজাইন হবে তার জন্য। তো চলো এইটুকু তোমাদের বললাম। তো দেখা যাক আজকে ওই জায়গাটা ইসে করছে, কি বলে ওটাকে, শাটারিং করছে। তো এই ঘরটা পুরোটা পরিষ্কার, একদম পুরো ঘর ধোয়ার মোছা হয়ে গেছে। এবারে স্নান টান করে চলে আসলাম, এবারে দিব হচ্ছে পুজো। তো কালকে এসে আর পুজো দেওয়া হয়নি আমার। এসে আমার যে কাজ ছিল না, আমি সারাদিন শুধু কাজ করেছি, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিই, মানে এমন একটা অবস্থা। চলো সারা দিন এত আওয়াজে কোনো কাজই হয় না, মানে একটা কথাও তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করতে পারি না। সারাটা দিন বাড়িতে আওয়াজ হচ্ছে, বাড়িতে কাজ হলে যা হয় বুঝতেই পারছো, এত আওয়াজ কি বলবো। বাড়ির বউ বাড়িতে ছিল না, আর তুলসীতলায় কিন্তু সন্ধ্যার বাতিও পড়েনি, তাহলে বুঝতে পারছো যে আমরা সত্যি বাড়ির লক্ষ্মী না। এই কথাটা কিন্তু সত্যি কেউ মানতে চায় না যে আমরাই বাড়ির লক্ষ্মী, তাই না? আমরা হচ্ছে বাড়ির অলক্ষ্মী, এটা অনেকেই ভাবে। কিন্তু দেখো তুলসীতলায় কিন্তু বাতিও পড়েনি। ওই যে বউ ছাড়া কে বাতি দিবে বলো? বাড়ির বউরাই তো সন্ধে দেয়, পুজো দেয়, তাই না? তো দেখো তুলসীতলাটা পুরো নোংরা হয়ে আছে, আমি একটা কাপড় দিয়ে হাত দিয়ে ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঝাড়ু দিতে পারবো না, তাই মানে ঝাড়ু দিয়ে তো পরিষ্কার করতে পারবো না, তাই। তো এবারে দেখো জল দিয়ে পুরোটা ধুয়ে নিচ্ছি। প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে যে এবারে হচ্ছে তুলসী মন্দিরে জল দেবো, মানে তুলসী পাটে। আর গাছেই তো ফুল হয়, ছোট্ট ছোট্ট ফুলগুলো দিয়েই সন্ধে দিতে হয়, পুজো দিতে হয়। আর জবা গাছটা ধেয়ে ধেয়ে করে বড়ই হচ্ছে, কোনো ফুল নেই, কিছু নেই, কোনো কিছুই নেই, জানি না কবে হবে এইসব ফুল টুল। প্রচুর নিম্নচাপের কারণে আমাদের এই জায়গাতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতা যাওয়ার আগে। কলকাতা যেদিন গেছি সেদিন থেকে হালকা হালকা রোদ দিচ্ছে, তাই সমস্ত কাপড় কিন্তু হালকা হালকা করে ধুয়ে দেওয়া হচ্ছে। কাপড়গুলো না ধুলেও কেমন একটা। তো এই গাছগুলোতে ফুলগুলো যেই সাইজের হয় তার থেকে আমাদের ফুলের সাইজগুলো অনেকটাই বড়, কারণ আমাদের গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু নর্মাল ফুলের সাইজ থেকে অনেকটাই ছোট। এর পুজো দেওয়ার জন্য আমাদের বাড়িতে এই ফুলগুলোই অ্যাভেলেবেল, আর কোনো ফুল গাছ নেই আর কি। আর এদিকে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি পুজো দিয়ে নিলাম। খাবে বলে অনেকটাই একটু চাপের মধ্যে আছি রান্না বান্না, তাই সবাই দেখো কেটে দিচ্ছে এখানে। হেল্প আমার কাছে হেল্প করে না, তুমি তোমার কি কাজে হেল্প করো? আমি তোমার কাজ পারি না, হেল্প করে দিই, হেল্প। এলা দেখো তুমি স্কুল নিয়ে যাও যেগুলা, আমি কি ওগুলা করতে পারবো? আমার বাড়ির কাজ থাকে না, কত কাজ, বালা উবা পাথর উবা, আর এই কাজগুলো কে করবে? ওইদিকেও আলু ভাজতে ভাজতে আমিও ভাতটা বসিয়ে দিয়েছিলাম, স্নান টান করে এবারে রান্না করছি। এটাই ভেবেছিলাম পুজো না দিয়ে যদি রান্না করি তাহলে আজকে অনেক বেলা হয়ে যাবে। ভাতের মার শেখেই খবর পেলাম পাথরের গাড়ি এসেছে, তাই চলে গেলাম দেখতে। আর এইগুলো দেখতে তো ভীষণই ভালো লাগে, পাথরের গাড়ি বলো, বালি বলো। যখন দেখবে নিজের স্বপ্ন পূরণগুলো হচ্ছে, তখন যে কোনো জিনিস মানে সূচ থেকে সুতো যা তুমি মানে দেখবে, তাই মানে তোমার ভালো লাগবে আর কি। তাই আমিও কিন্তু 2 মিনিটও দেরি করিনি, বাড়িতে একদম চলে আসলাম। এই যে রাস্তার ধারে পাথর ফেলছে আমাদের বাড়িতে, যেহেতু সবার বাড়িতেই মোটামুটি কাজ হচ্ছে, তো মানে পুরো রাস্তা কিন্তু আমাদের পাথর বালিয়ে পুরো ব্লক হয়ে গেছে। যাকে ওই যে লাইটটা দেখালাম, ওই লাইটটা কিন্তু এখনও জ্বলে আছে, ভুলেই যাই লাইটটা বন্ধ করতে। তারপরে চলে আসলাম এখানে মাংসগুলোকে ধুয়ে দিতে। আজকে মাংস হবে। আয়ুষ কালকে আমাকে বলে রেখেছে, মা আমি না ভাত খেতে পাচ্ছি না, আমার ভালো লাগছে না, তুমি রান্না করবে। তাহলে ঠিক আছে কি খাওয়া বলো? তো রাত্রিবেলা ও বললো বই পড়তে পড়তে যে আমার জন্য একটু চিকেন বানাবা। তো সত্যি যখন ছেলেটাকে ভাত দিচ্ছি ও কিছুতে খেতে পারেনি, মানে দিচ্ছিল, আমি ছিলাম না কলকাতাতে। বলে না মা না থাকলে বাচ্চারা কি বলবো। আর একটা সবারই আমার হাতে রান্না খেতে খেতে একটা অভ্যস্ত হয়ে গেছে, হঠাৎ করে দিদির রান্না খাচ্ছে, তো সেই জন্য। রান্না খারাপ হয়েছে তা বলবো না, সবারই ভালো লাগে, বাট বাচ্চা মানুষ না, ও হয়তো ওর মতো করে সেটা পাচ্ছে না, একটা মা যেভাবে দিবে।
তো এখানে তেল গরম করে নিলাম, এখন রান্না করব ফুলকপি দিয়ে মাংস। ডাল করেছি পাতলা করে, আর আলু ভাজা করব এখন, আলু ভাজা করে আজকে ফুলকপি আলু দিয়ে মাংস করব। অনেকে হয়তো ভাববে ফুলকপি দিয়ে মাংস কে খায়, একবার খেয়ে দেখো ভালো লাগবে। যেমন আমরা চাল কুমড়ো মাংসে দিই, বেশ ভালো লাগে চাল কুমড়ো, তো সেরকম ফুলকপি দিয়ে মাংস খেলে ফুলকপিটা আবার খেতে বেশ ভালো লাগে। তো এরকমই, তো একটু দেখি মাখা মাখা করে করার চেষ্টা করব। আর আলু ভাজাও ভীষণ পছন্দ করে আয়ুষ, তো একটু আলু ভাজা আর ফুলকপি দিয়ে মাংস, আর সাথে ডাল আছে। এই তো সিম্পল একটা রেসিপি। আর মাংস থাকলে সেরকম একটা তরকারি লাগেও না, তাই না? তো বন্ধুরা আজকে কিন্তু একদম সিম্পল রেসিপি হবে, তাড়াতাড়ির মধ্যে, যেটা সিম্পল আবার ভালো রেসিপি। আয়ুষটা বললাম না, মানে খেতে পারছে না, ও কালকে রাতে আমাকে বলেছে আমাকে একটু আজকে চিকেন বানিয়ে দেবে। আয়ুষের বাবা গেল এখন আয়ুষকে আনতে। আয়ুষের বাবা মানে ঘরে থেকে যে একটু শুট ফুট করে দেবে সেই মানে ক্ষমতাটাও হয় না, কতবার দৌড়াদৌড়ি করছে। এদিকে আমার পার্সেলগুলো যে আসছে প্রোডাক্টগুলো প্রমোশনের, সেগুলো আবার আটকে গেছে, সেগুলো পৌঁছাতে পৌঁছাতে সোমবার। আবার সোমবার যদি এত দেরি করে পৌঁছায় তাহলে আবার এদিকে ক্যান্সেল হয়ে যাবে, যার জন্য ওটার জন্য আবার গেল আমাদের নিশিগঞ্জ একটা অফিস আছে, সে অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, ওইখানে গেল। মানে স্কুলে দিয়ে এসে বাজার করেনি, স্কুলে দিয়ে এসে বাড়িতে ঢুকলো, বাড়িতে ঢুকে ওই তোমার আধার কার্ড নিল, নিয়ে নিশিগঞ্জ অফিসে গেল, এসে বাজার করলো, সরি বাজার করে বাড়িতে আসলো। হ্যাঁ, বাজার করে বাড়িতে আসে একটুখানি সবজি কেটে দিয়ে ওই মিস্ত্রিদের সাথে কথা বললো, গাড়ির পাথর আসলো, এই করতে করতে আবার সময় হয়ে গেছে ওকে স্কুল থেকে আনার। তো কি বলবো বলো, ও মাঝখানে একটা শ্যুট করেছে আর কি, প্রমোশন, ব্র্যান্ড প্রমোশনের শ্যুট করে দিয়েছে। হ্যাঁ, ওই শ্যুটটাই করে দিয়েছে। তাছাড়া আরও এখনও অনেক কাজ আছে, সেগুলো তো ও ছাড়া হবেই না, তো যে জন্য আমি স্টপ রাখলাম। তো ও আসবে, আবার ওর চ্যানেলের ভিডিও আছে, তো সব মিলিয়ে আমরা মানে ভীষণ ব্যস্ততায় দিন কাটে আর কি। ঠিক আছে, তারপর তো এডিটিং আছে এগুলোর। তো আজকে কিন্তু ফুলকপি দিয়ে চিকেন হবে, আর যেহেতু বলেছে তাই ফুলকপি দিয়ে চিকেন করছি। গ্রাম বাংলার এই সিম্পল রান্নাগুলো আমার দিদিভাইরা কিন্তু বাইরের থেকে দেখে অনেকে কমেন্ট করে যে প্রিয়া তোমার রেসিপিগুলো সত্যিই ভীষণ ভালো লাগে আর খুবই ইউনিক হয়। খুব যে আহামরি রেসিপি করো সেটাও কিন্তু নয়, তবে এরকম সিম্পল রেসিপি খুবই ভালো লাগে। তোমরা কিন্তু একবার ফুলকপি দিয়ে মাংস ট্রাই করতে পারো, দেখবে খুবই ভালো লাগবে। তারপরে এসে আমাকে কমেন্ট করে যেও যে কেমন লাগলো। তো দেখো আজকে মাংসটা কিন্তু আমি একদম কষা কষা করে বানাবো, সরি কষা না বলছি, মশলা কষিয়ে বানাবো। মানে আগে যেমন মাংসটা দিয়ে দিতাম না, আমার শ্বশুরমশাই কিন্তু এইভাবেই বানাতেন মাংস, আর তখন যে গন্ধটা উঠে মাংসের এত সুন্দর, কি বলবো, আমার বড় এইভাবেই বানায়, মানে মশলা কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা দিল। অনেকে আবার মাংস ভেজে বানায়, তো মাংসের রেসিপি কিন্তু অনেক রকমভাবেই করা যায়। দেখো বন্ধুরা, ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে বেশি নাড়াচাড়া যাবে না, ফুলকপিটা পরেও দিতে পারো, বাট আমি ভাবলাম একটু মশলাটা ঢুকবে, ফুলকপিটা টেস্টি হয়ে যাবে পুরো। পাতলা করে মুরগির ঝোল করে নিয়েছি, একদম ফুলকপি আলু ঠালু দিয়ে এরকম করে। তো জানি না খেতে কেমন হয়েছে, আয়ুষের বাবা বললে তবেই মনটা শান্তি হবে। মাংস সাথে ডাল আর হচ্ছে আলু ভাজা। এবার দাদাদেরকে বলি খাবে নাকি, এখন খেলে দিয়ে দিই। তো চলো এবারে সবার জন্য ভাত বেড়ে নিই। আয়ুষের বাবা আয়ুষকে আনতে গেছে, তো দাদাদের খাবার আবার লেট হয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো ওদেরকে আগে দিয়ে নিই, তারপরে আয়ুষের বাবা আয়ুষ আসলে ওদেরকে দিব আর কি, তারপর আমরা খাবো। তো এখন দাদাদের দিয়ে দিচ্ছি, দাদাদের জন্যই ভাত বাড়ছি আর কি। যারা বলো না যে তোমাদের ডিসিশন আমি রাখি না বা আমরা রাখি না, না গো, তোমরা ডিসিশন দাও সেখান থেকে যেটা ভালো লাগে। সবার ডিসিশনটা রাখা সম্ভব হয় না, সেখান থেকে যেটা ভালো লাগে, যেটা আমাদের জন্য ভালো, সেটাই কিন্তু আমরা রাখি। যেমন তোমরা অনেকে বলেছো ছাদটা যেহেতু এত বড় দিচ্ছ, ওখানে একটা ঘর করতে পারো, তো সেই ডিসিশনটা কিন্তু তোমাদেরই। আর ডিসিশনটা এতটা ভালো লেগেছে যে হ্যাঁ, বেকার কেন উপরটা পড়ে থাকবে, সেখানে একটা ঘর হয়ে যাক। তো এই ডিসিশনটা কেমন লাগলো তোমরা কিন্তু আজকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো এই দেখে আয়ুষ বাবাটা আমার রাগ করেছে কেন যেন, তো স্নান টান করেছে, ও বলেছিল একটু পরে করবো। আমি বলি না বাবা, এখন অনেক পেপারস আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমি কিন্তু ওকে স্নান টান করিয়ে এই যে এবারে নিয়ে চলে আসলাম। যারা বলো আয়ুষকে দেখানো কেন কম করো, ও যে সকালবেলায় স্কুলে যায় তাড়াহুড়ো করে, যার জন্য কিন্তু ওকে দেখানোই হয় না তোমাদেরকে। মানে সকালবেলা করে খুব তাড়াতাড়ি টিফিন বানাতে হয়, ওকে রেডি করতে হয়, ধরো 1 ঘন্টা হাতে নিয়ে আমি এই কাজগুলো করি, আর সেক্ষেত্রে আমার কিন্তু এইগুলো শেয়ার করা সম্ভব হয় না। আয়ুষ যেহেতু আজকে যে স্কুল থেকে এসে স্নান করলো, তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই, বাচ্চাটা রাগ করেছে। আর ও তো পুরো সারপ্রাইজ, ও জানেই না সত্যি, মানে ও ভেবেছে না হয়তো মাংস, কারণ আমি যখন কলকাতা গেছিলাম ওর বাবা বানিয়ে খাইয়েছে, তো ও ভেবেছে বাবা তো এনেছিল, মা হয়তো আনবে না। ও খালি আমাকে কালকে বলেছিল, ওই যে কোলে করে দিদি ওকে নিয়ে আসলো, বলে দেখো দেখো কী রেসিপি, কারণ মাংসের মতো তো আমি সয়াবিনও বানাই, ও তাই ভেবেছে, গন্ধ যেহেতু সেরকম হয়েছে। তারপর মাংস দেখে দেখো পুরো মানে একদম ও অবাক হয়ে গেছে। আর এদিকে ওর ভাইকে দেখো, দাদা আসছে স্কুল থেকে, দাদা 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 কার দাদা রে, উড়ি বাবা রে, দাদাকে
এমন কই না তোমার দাদা হ্যাঁ তো জানি তো হ্যাঁ চলো পড়ে গেছে না 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 আবার টুকি ও টুকি এই পাশে দাও এই পাশে মা এই পাশে দাও ওই পাশে কোনো ভয় নেই বুঝছো হ্যাঁ টুকি উঠা এই বাবলি উঠা কে আসছে জুই টুকি টুকি ওই বাবলি কে আসছে জুই তুমি আসছো মা খাবি খাবা চিকেন দিয়ে খাবা রাখলাম হ্যাঁ না ওই তো না কাদার মধ্যে কুস্তি করে আসছিস দেখো চিকেন দিয়ে দেখো দেখো তোমরা চিকেন কাদার মধ্যে কাদা লেগে আছে চিকেন ভালোবাসো তো এক গ্লাস নিতে হয় এক গ্লাস নাও না মা এক গ্লাস খাও না দেখ আচ্ছা বলো খালি কেমন হয়েছে রান্নাটা কেমন হয়েছে বলো এইটুকু বলো ভালো আগে খাও তারপরে বলো জুয়ে দেখ দেখ কি লাগাইছে ওই দেখ আমি আসি ওইদিকে বাবান এসেছে আয়ুষের জন্য বা কি এনেছে সেটা রান্নাঘরে রাখতে গেছে। ওকে আসলে পরে বললাম তুমি একটু খাও, বলে না আমার তো দাঁত ব্যথা, মাংস খাই না। তো চলো ভিডিওটা এখানে